আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে এখনো আছেন, আজকেই তিনি চলে আসবেন। তো এই সফরে বড় উদ্দেশ্য বলতে ছিল তিস্তা প্রকল্প, লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণ এবং চীন থেকে যুদ্ধ বিমান ক্রয় করা। এই তিনটির কোনোটাই কিন্তু কোনো সমঝোতা বা চুক্তি হয়নি। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আজ একটু আগে তিস্তা প্রকল্পে চুক্তি না হওয়া নিয়ে একটি এপিসোড করেছি। এবার এই এপিসোড করছি বাকি দুটি বিষয়, অর্থাৎ লালমনিরহাট বিমানবন্দর ও যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি বা সমঝোতা কেন হলো না, এই দুটো বিষয় নিয়ে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বলা বাহুল্য, তারেক রহমানের চীন সফরকে ঘিরে বাংলাদেশে খুব বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। প্রত্যাশা তৈরি করেছিল স্বয়ং বাংলাদেশ সরকার। যেভাবে ভারতকে এড়িয়ে চীনে গেলেন তারেক রহমান, তাতে সবাই মনে করেছিল তারেকের এই সফর হবে মারিত গন্ডার লুঠিত ভান্ডার, অর্থাৎ বিরাট কিছু পাওনা। আর সেই পাওনাটা হলে ভারতের নাকে আচ্ছা করে ঝামা ঘষে দেয়া যাবে। এই ঝামা ছিল মোট তিনটি বিষয়ের, আগেই বলেছি। তিস্তা প্রকল্পের পাশাপাশি আরো দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল: লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণ আর চীনা যুদ্ধ বিমান কেনা। কিন্তু সফর শেষে দেখা যাচ্ছে এই দুই বিষয়েও কোনো প্রকাশ্য চুক্তি বা সমঝোতার ঘোষণা আসেনি। তাহলে প্রশ্ন ওঠে খুব স্বাভাবিকভাবেই, কেন চুক্তি হলো না, কেন সমঝোতা হলো না, কারণ কি? দেখুন, প্রথম কারণ হতে পারে অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশ এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যখন বৈদেশিক ঋণের চাপে ক্রমশ হাঁসফাঁস করতে শুরু করেছে। শুরু করেনি, হাঁসফাঁস করছে একেবারে বৈদেশিক ঋণের চাপে। কিরকম ঋণ আছে বাংলাদেশের এই মুহূর্তে? সাম্প্রতিক প্রকাশ্য তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণ 2025 সালের মাঝামাঝি সময়ে 77 বিলিয়ন মানে 7,700 কোটি ডলারের বেশি ছিল। আর এটা ছিল জুন মাসে 2025-এ। ওটা 2025-এর ডিসেম্বরে এসে ওটার পরিমাণ দাঁড়ায় 113 বিলিয়ন ডলার, মানে 11,300 কোটি ডলার। 7,700 কোটি বাংলাদেশের জন্মের পর থেকে এত বছর ধরে ঋণের পরিমাণ ছিল 7,700 কোটি ডলার। আর সেইটা বেড়ে, মানে অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের আমলে সেটা বেড়েছে আরো 36% মাত্র 6 মাসে। বেড়ে হয়েছে 113 বিলিয়ন ডলার, মানে 11,300 কোটি ডলার। মানে আপনাদের টাকার পরে আবার বোধহয় 120, 25, 30 করে গুণ করুন, করলে যত হয় তত টাকা তাদের বৈদেশিক ঋণ। এত বড় ঋণের বোঝা থাকলে নতুন বড় প্রকল্প, বিশেষ করে প্রতিরক্ষা বা অবকাঠামো খাতে চুক্তি চূড়ান্ত করা সহজ নয়, ভীষণ 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 কঠিন। কারণ সরকার শুধু কি কিনবে সেটা তো দেখলে চলে না, কিভাবে শোধ করবে সেটাও দেখতে হয়। আর এখন বাংলাদেশের ওই ঋণের কিস্তি এবং ঋণের সুদ দিতে দিতেই বাংলাদেশ ভিখারি হয়ে চলেছে। দ্বিতীয় কারণ হতে পারে অর্থনীতির অর্থায়নের শর্ত, অর্থাৎ চীন টাকা দিয়ে এগুলো কিনবে, এগুলো বিক্রি করবে। লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ করবে চীন তার টাকা দিয়ে। আবার যুদ্ধ বিমান কেনা হবে, সেটাও চীনের ঋণ নিয়ে সেটাও কেনা হবে। কিন্তু শুধু তো
এতে হবে না, এর সঙ্গে থাকে প্রশিক্ষণ। মানে যুদ্ধ বিমান কেনাটার যেমন খরচ আছে একটা বড়, তেমনি তার বৈমানিকদের প্রশিক্ষণ, সেগুলোকে সংরক্ষণ, খুচরো যন্ত্রাংশ, অস্ত্রসজ্জা, রক্ষণাবেক্ষণ, সিমুলেটর আর দীর্ঘমেয়াদী সার্ভিসিং প্যাকেজ, এগুলোর মোট খরচ অনেক সময় মূল বিমান কেনার দামের চেয়ে বেশি হয়ে যায়। মানে ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। তাই দাম, কিস্তি, সুদের হার, ডেলিভারির সময়সূচি এসব নিয়ে যদি দর কষাকষি করে কোনো জায়গায় না মেলে, তাহলে চুক্তি পিছিয়ে যায়। খবর পাচ্ছি বাংলাদেশের অর্থনীতির খবর তারেক রহমান সরকার যত না জানেন, তার থেকে বেশি জানে চীন। যারা ধার দেয় তাদেরকে তো জানতে হয়। তাহলে আর একটা কথা এই প্রসঙ্গে বলি, চীনের থেকেও কিন্তু বাংলাদেশের বেশি বৈদেশিক ঋণ, সব থেকে বেশি হচ্ছে তো বিশ্ব ব্যাংক, তারপরে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আর তারপরের জায়গাটা হচ্ছে কিন্তু চীনের নয়, জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি দেশ হিসেবে ঋণ নেয়া, তারপরে চীন, তারপরে ভারতের আছে। তাহলে প্রশ্নটা আসছে, চীন তো সব জানে, জানার পরে তারেক রহমানকে প্রশ্ন করেছিল যে কিভাবে এই দেনা শোধ হবে আর কিভাবে দেনা যেটা আছে সেগুলো শোধ করবেন। ফলে চুক্তি আর হয়নি। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হতে পারে রাজনৈতিক সংবেদনশীলতা। লালমনিরহাট বিমানবন্দর ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের কাছে রংপুর ডিভিশনে। উত্তরাঞ্চলের এভিয়েশন অবকাঠামো এটা শুধু একটি সিভিল প্রকল্প নয়, এর বিরাট কৌশলগত মূল্য আছে, যে মূল্য দেখে চীন কিন্তু উৎসাহিত হয়েছিল ভারতের উপরে নজর রাখা যাবে লালমনিরহাট থেকে। কিন্তু এমন প্রকল্পে চীনের উপস্থিতি ভারত খুবই সংবেদনশীল ভাবে দেখে, আর দেখাটা স্বাভাবিক। ফলে বাংলাদেশ অনেক সময় এমন প্রকল্পে প্রকাশ্যে দ্রুত এগোলে ভারত কিন্তু কূটনীতিতে আরো চাপ দেবে, যেরকম চাপ গত কিছুদিন ধরে ভারত দেওয়া শুরু করেছে বাংলাদেশের উপর। চতুর্থ কারণ হলো চীনের নিজের একটা কূটনৈতিক হিসাব আছে। চীন, ভারত, রাশিয়া, তারপরে হচ্ছে ব্রাজিল এবং সাউথ আফ্রিকা, এদেরকে নিয়ে ব্রিক্স তৈরি হয়েছে। ব্রিক্স হচ্ছে আমেরিকার পাল্টা হিসেবে, ডলারের পাল্টা। চীন এবং ভারত দুজনেই হচ্ছে ব্রিক্সের সদস্য। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই কদিন আগে, 3-4 দিন আগে দিল্লি সফর করেছেন। কেন? এর মানে হচ্ছে তিনি তো আর বেড়াতে আসেননি দিল্লিতে, মুখ দেখাতেও আসেননি। বেইজিং থেকে তিনি এসেছিলেন। বেইজিং একদিকে ঢাকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে এবং তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতে যথেষ্ট যে ভারত বাঁকা চোখে দেখছে সেটা চীনও জানে। সুতরাং চীন কি করলো, ঠিক তারেক রহমান যেদিন চলে গেলেন, বেরিয়ে গেলেন বেইজিং, তার সেই দিনে ঢাকার সঙ্গে বেইজিং করলো কি, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠালো। বেইজিং একদিকে তার মানে ঢাকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, অন্যদিকে নয়াদিল্লির সঙ্গেও যে টানাপোড়েন সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এই অবস্থায় বাংলাদেশে খুব স্পষ্ট সামরিক বা কৌশলগত কোনো চুক্তি, বিশেষ করে বিমান ঘাঁটি ধরনের প্রকল্প চীনের পক্ষ থেকেও খুব সাবধানে দেখা হয়েছে। চীন তার জন্য এক্সট্রা কোনো উৎসাহ দেখায়নি, যেটা প্রথম দিকে দেখাচ্ছিল। আর যুদ্ধ বিমান কেনার প্রশ্নে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিজিওনাল মেসেজিং, অর্থাৎ আঞ্চলিক যে বার্তা কি দিচ্ছে। সম্প্রতি যে চীনা J-10CE বিমানটা, যুদ্ধ বিমানটার নাম কি চীনের? J-10CE যে যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছে, সেটা পাকিস্তানও ব্যবহার করে।
অপারেশন সিন্দুরে চীনের বিমান, চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা একেবারেই ভালো ফল দেয়নি পাকিস্তানকে, যার জন্য পাকিস্তানকে বিপদে পড়তে হয়েছিল, অনেক ক্ষতি সহ্য করতে হয়েছে। এবং সারা বিশ্ব জুড়ে এখনকার যুদ্ধ বিশারদরা মনে করেন পাকিস্তানকে প্রায় মাথা নত করে চুক্তির জন্য এগিয়ে আসতে হয়েছিল যুদ্ধবিরতির। এটা আমার কথা নয়, আন্তর্জাতিক খ্যাতনামা যুদ্ধ বিশারদদের মতামত বলছে এই কথা। তবে বাংলাদেশের বর্তমান তারেক সরকার ও পূর্ববর্তী মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে বাংলাদেশের কিছু মানুষ, বেশ কিছু মানুষ এবং বেশ কিছু মিডিয়া, তারা মনে করে পাকিস্তান নাকি জিতেছিল সেই যুদ্ধে, তাই হয়তো সেই যুদ্ধ বিমান ক্রয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিল তারেক রহমান সরকার। কিন্তু কাজের কাজ কিছু হলো না। এই না হওয়াটার কারণ হলো এই ধরনের কেনাকাটা শুধু সামরিক আধুনিকীকরণ নয়, এক ধরনের ভূ রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায়। বাংলাদেশ হয়তো তার কানে এখন জল ঢুকেছে। সেটা কি? যে এখনই এ বিষয়ে দ্রুত এগোনো মানে ভারতের সাথে আরো সম্পর্ক খারাপ হওয়া, অপ্রয়োজনীয় আঞ্চলিক উত্তেজনা তৈরি করা। এটা যে যদি বুঝে থাকতো আগে, তাহলে ভারতকে এড়িয়ে মালয়েশিয়া হয়ে চীন যেতেন না আমাদের তারেক রহমান। তিনি বোঝেননি, চীন তার কানে এটা ঢুকিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। আর চীন যদি নাও বুঝিয়ে দিয়ে থাকে, আলোচনায় চীন বলেছে এইসব সম্ভাবনার কথা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, বৈদেশিক ঋণের চাপ। বাংলাদেশের ওপর এখন নতুন ঋণ নেওয়ার পাশাপাশি পুরনো ঋণ, তার কিস্তি শোধ এবং সুদের মেটানোর চাপ বাড়ছে। গত কয়েক মাসে দেখা গেছে বৈদেশিক ঋণের অর্থ ছাড় কমছে, কিন্তু ঋণ পরিশোধের চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকার যদি বড় অঙ্কের প্রতিরক্ষা বা বিমানবন্দর প্রকল্পে হাত দেয়, তাহলে বাজেটে বাড়তি চাপ আরো পড়বে, আরো বাড়বে চাপ। আর সেই চাপ রাজনৈতিকভাবে খুব ঝুঁকির। তারেক রহমান সামলাতে পারবেন না সেই চাপ। আর চাপ তো ভারতও বাড়িয়ে যেত। তাই বাস্তবতা হলো, চুক্তি না হওয়ার পেছনে একক কোনো কারণ নয়, বরং অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা, রাজনীতি এবং ঋণের চাপ সব মিলিয়ে একটি জটিল সমীকরণ কাজ করেছে। লালমনিরহাট বিমানবন্দর আর যুদ্ধ বিমান দুটোই বাংলাদেশের কাগজে কলমে বড় স্বপ্ন ছিল, কিন্তু মাটির বাস্তবতায় সেগুলো এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারল না। শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়ায়, বাংলাদেশ কি কৌশলগতভাবে এগোচ্ছে নাকি আপাতত অপেক্ষা করছে? আপাতত উত্তর সম্ভবত একটাই। ঢাকা এখন এই যে ঘাঁটি খেলো চীন সফরে গিয়ে, তাকে বাংলাদেশকে এখন ধীরে সুস্থে, হিসাবি হয়ে এবং ঝুঁকি থাকবে না এমন কূটনীতি বেছে নিতে হবে। আর এরপর কি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা ভাববে? ভবিষ্যৎ দেবে সে উত্তর। তবে একটা কথা এখনই বলে দিই, ভারত কিন্তু এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গতকাল আবার কিন্তু ফুলের গোছা এগিয়ে দিয়েছে বাংলাদেশের দিকে। ভিসা নিয়ে যে কড়াকড়ি ছিল বা গতকাল ভারত সেই ভিসা, অর্থাৎ বাংলাদেশিদের ভারতে যাওয়া নিয়ে যে ভিসা ছিল, সেটা অনেকটা উন্মুক্ত করে দিয়েছে। এ বিষয়ে পরে আরেকটি ভিডিও করব। আপাতত বিষয়টি নিয়ে শুধু এটাই বলবো যে ভিসা দেওয়ার, বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়াটা, সে শুধু চিকিৎসা ভিসা নয়, সব রকমের ভিসা, সেটা দেওয়ার ব্যাপারে ভারত কিন্তু গতকাল দীনেশ ত্রিবেদী, ভারতের হাই কমিশনার ঢাকায়, তিনি নিজের মুখে ঘোষণা করে দিয়েছেন। ফিরে আসি, আজকে প্রসঙ্গ শেষ করব। লালমনিরহাট আর যুদ্ধ বিমান দুটোই ছিল বড় প্রতীকী বিষয়।
কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে সবচেয়ে বড় বাস্তবতা হলো এই ধরনের চুক্তি নয়, তাদের অর্থনৈতিক সক্ষমতার হিসাব, সেই সঙ্গে ভারতের মানসিকতার দিকে নজর রেখে চলতে বাধ্য হওয়া। বাংলাদেশকে খেয়াল রাখতে হবে, ভারত কা গুস্সা কিউ আতা হ্যায়। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। G7 সম্মেলনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশংসার পর প্রশংসা করে যাচ্ছেন, যাকে বলে প্রশংসার বন্যা। তিনি বলছেন মোদি ইজ কুল অ্যান্ড কাম, এবং আরো এক ধাপ এগিয়ে বলছেন হি ইজ এ টোটাল কিলার, আই অ্যাম নট লাইক হিম। আন্তর্জাতিক কূটনীতির ভাষায় এই ধরনের মন্তব্য খুবই বিরল। স্বাভাবিকভাবে অনেকের ধারণা হওয়ার কথা, এবং সেটা নিশ্চিতভাবেই হবে, শুধু ভারতে নয়, ভারতের বাইরে সর্বত্র আন্তর্জাতিক দুনিয়ায়। কি সেই ধারণাটা? যে ভারত ও আমেরিকার সম্পর্কে নতুন উষ্ণতা ফিরছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি দেখলেন? দিল্লির তরফে আদৌ কোনো উচ্ছ্বাস দেখা গেল না। বরং ঠিক একই সময়ে যখন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারতে এসে বাণিজ্য চুক্তির জন্য দর কষাকষি করছে, তখন ভারত একের পর এক কঠিন শর্ত সামনে আনছে। ভারত বলছে শুধু চুক্তি হলেই হবে না, চুক্তির মধ্যে সানসেট ক্লজ চাই। ভবিষ্যতে আমেরিকা যদি একতরফা ভাবে শুল্ক বাড়ায়, তাহলে ভারতকে চুক্তি পুনর্বিবেচনার সুযোগ দিতে হবে। প্রশ্ন হচ্ছে, যে আমেরিকার সঙ্গে চুক্তি করার জন্য গত বছর বিশ্বের দেশগুলো একেবারে লাইন দিয়েছিল, সেই আমেরিকার সঙ্গে চুক্তি করতে গিয়ে আজ ভারত কেন এতটা সতর্ক? আরো বড় প্রশ্ন, ট্রাম্পের ম্যাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন কি সেই কথায় আছে না বাংলায়, যে উল্টে কচু গাল ধরলো? তো সেইটা কি হলো? এই ম্যাগা নীতি কি উল্টো ভাবে আমেরিকার দর কষাকষির ক্ষমতাকেই দুর্বল করে ফেললো? আজকের আলোচনায় আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। দর্শক, ম্যাগার মূল দর্শন কি ছিল? 2016 সালে ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন তার অভিযোগ ছিল খুব স্পষ্ট, আমেরিকা নাকি বিশ্বের জন্য অতিরিক্ত খরচ করছে। চীন সেই খরচের লাভ করছে, ইউরোপ লাভ করছে, মেক্সিকো লাভ করছে, আর আমেরিকার শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তার স্লোগান ছিল সেই 2017-এ, আমেরিকা ফার্স্ট। এর অর্থ ছিল মুক্ত বাণিজ্যের বদলে সুরক্ষাবাদ, বহুপাক্ষিকতার বদলে দ্বিপাক্ষিক চাপ, এবং প্রয়োজনের শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা। ট্রাম্পের বিশ্বাস ছিল আমেরিকার বাজার এত বিরাট যে বিশ্বের দেশগুলো মাথা নিচু করে সে আমেরিকার চাপ সহ্য করতে বাধ্য হবে। প্রথম কয়েক বছর ট্রাম্পের এই কৌশল কাজও করেছিল। চীনকে চাপে ফেলা হয়, ইউরোপের ওপর শুল্কের হুমকি আসে, কানাডা ও মেক্সিকোর সঙ্গে নতুন চুক্তি হয়। অনেকেই মনে করেছিলেন ট্রাম্প এক নতুন ধরনের
অর্থনৈতিক কূটনীতির জন্ম দিয়েছেন। কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায়। বিশ্বের দেশগুলো ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকার নীতি অত্যন্ত অনিশ্চিত। আজ যে সুবিধা দেয়া হচ্ছে আগামীকাল তা প্রত্যাহার করা হতেই পারে, কিন্তু ততক্ষণে অনেকেই মাথা নিচু করে ফেলেছে। ভারত সেই মাথা নিচু করেনি। আস্থার সংকট আমেরিকার জন্য, আমেরিকার কাছে আজ এইটা হচ্ছে যা সারা পৃথিবীর দেশগুলোর আস্থার সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস কি? টাকা? না। বাজার? সেটাও না। সবচেয়ে মূল্যবান জিনিস হলো প্রেডিক্টেবিলিটি, অর্থাৎ পূর্ব অনুমান যোগ্যতা। অর্থাৎ আপনি কি করবেন সেটা পরিষ্কার। আর যদি পরিষ্কার না হয় তাহলে কি হবে? একটি কোম্পানি যখন কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করে তখন সে জানতে চায় 5 বছর পরে নিয়ম কি থাকবে, 10 বছর পরে শুল্ক কত হবে, নীতির স্থায়িত্ব কতটা। কিন্তু যদি কোনো দেশ, যেটা ট্রাম্পের আমেরিকা করছে, বারবার নিয়ম বদলায় তাহলে আস্থা নষ্ট হয়। আর অনেক বিশ্লেষকের মতে ম্যাগার সবচেয়ে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া এটাই, আমেরিকার কোনো কথার ঠিক নেই, দাম নেই। ভারত খুব মনোযোগ দিয়ে এই পরিবর্তন দেখেছে। আজকের ভারত সেই 1990-এর দশকের ভারত নয়। আজ ভারত বিশ্বের অন্যতম বড় বাজার। তার ক্রয় ক্ষমতা আছে, শুধু মানুষ আছে তা নয়, তার ক্রয় ক্ষমতা আছে। বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বড় অর্থনীতিগুলোর একটি, এবং চীনের বিকল্প সরবরাহ শৃঙ্খল গড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দিল্লি এখন আর আগের মতো চুক্তি করার জন্য ব্যাকুল নয়, বরং দিল্লি হিসেব করছে চুক্তির প্রয়োজনটা তো শুধু ভারতের নয়, ভারতের যতটা প্রয়োজন তার থেকে কম প্রয়োজন নয় আমেরিকার। আমেরিকারও ভারতের মতোই প্রয়োজন। G7-এ ট্রাম্পের আচরণ কেন গুরুত্বপূর্ণ? অনেকে এটিকে নিছক ব্যক্তিগত প্রশংসা হিসেবে দেখছেন, কিন্তু কূটনীতিতে ব্যক্তিগত ভাষাও বার্তা বয়ে নিয়ে আসে। ট্রাম্পের বক্তব্যে একটা ইঙ্গিত প্রচ্ছন্ন নয়, অনেকটাই পরিষ্কার, স্পষ্ট। সেটা হলো ওয়াশিংটন দিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমাতে চায়। কারণ বাস্তবতা হচ্ছে চীনকে মোকাবিলা করতে হলে ভারতকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। ইন্দো প্যাসিফিক কৌশলে ভারত অপরিহার্য। সাপ্লাই চেইন পুনর্গঠনে ভারত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও প্রতিরক্ষায় ভারত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমেরিকারও ভারতের প্রয়োজন আছে, যতটা ভারতেরও প্রয়োজন আমেরিকাকে তার থেকে বেশি। কিন্তু দিল্লি কেন উচ্ছ্বসিত নয় ট্রাম্পের ওই ব্যবহারে? কারণ দিল্লি ব্যক্তিগত প্রশংসার চেয়ে নীতিগত নিশ্চয়তাকে বেশি গুরুত্ব দেয়। ভারতের নীতি নির্ধারকদের যুক্তি সহজ। আজ ট্রাম্প প্রশংসা করছেন, কাল ট্রাম্প পাল্টি খাবেন। আগামীকাল নতুন শুল্ক বসাতে পারেন। আজ চুক্তি করছেন, কাল পাল্টি খেয়ে বলবেন চুক্তির এই ক্লজ আমি মানছি না। আগামীকাল সেকশন 301-এ তদন্ত শুরু করে দিতে পারেন। ট্রাম্পের উপরে বিশ্বাস নেই, তাই দিল্লির বক্তব্য
কথায় নয়, কাগজে লিখে দিন। আর এখান থেকেই সানসেট ক্লজের প্রসঙ্গ। সানসেট ক্লজটা আসলে কি একটু বুঝিয়ে বলি। ধরুন, আজ ভারত আমেরিকাকে বড় ধরনের শুল্ক ছাড় দিল, বিনিময়ে ভারতীয় পণ্য আমেরিকায় বিশেষ সুবিধা পেল প্রবেশের। 2 বছর পর আমেরিকা যদি নতুন শুল্ক বসায়, 2 বছরও লাগবে না। ট্রাম্পের যা মতিগতি, তাতে আজ বসালে 2 মাস পরেও যে তিনি পাল্টি খাবেন না তাকে বলতে পারেন না। অথবা অন্য কোনো দেশকে, যারা ভারতের সমস্পর্ধী প্রতিস্পর্ধী যারা, তাদেরকে ভিয়েতনাম, কাম্বোডিয়া কিংবা তুরস্ক কিংবা পাকিস্তান, এদেরকে যদি বা বাংলাদেশ, এদেরকে যদি বেশি সুবিধা দেয়, তাহলে ভারতের দেয়া ছাড়ের মূল্য কোথায়? ভারতকে দেয়া ছাড়ের মূল্য তো নেই। ভারত তাই চাইছে নির্দিষ্ট সময় পর চুক্তি পুনর্বিবেচনার বাধ্যতামূলক একটা ব্যবস্থা থাকুক চুক্তিতে। এটার নামই সানসেট ক্লজ। পরিস্থিতি বদলালে ভারত যেন নতুন করে আলোচনায় বসতে পারে নিজের দাবিতে এবং চুক্তির শর্ত অনুযায়ী। এটাই সানসেট ক্লজের মূল দর্শন। এখানে দেখুন, একটা বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে। ভারত কার্যত বলছে, আমরা আমেরিকাকে বিশ্বাস করি, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করি না। এই বাক্যটি শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে এটাই বাস্তবতা, বিশেষ করে যখন নীতি নির্ধারণ ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ে। ম্যাগার উল্টো ফল কি তাহলে এটাই? অনেক আন্তর্জাতিক অর্থনীতিবিদ সেটাই মনে করেন। ম্যাগার লক্ষ্য ছিল আমেরিকার দর কষাকষির ক্ষমতা বাড়ানো, কিন্তু দীর্ঘমেয়াদে এর একটা বড় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। ওই যে বলে না, লেবু বেশি কচলালে সেটা তেতো হয়ে যায়, এটা তাই হয়েছে। অনেক দেশ এখন আমেরিকার প্রতিশ্রুতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে। অর্থাৎ ক্ষমতা আছে আমেরিকার, বাজার আছে, কিন্তু আস্থার ঘাটতি তৈরি হয়েছে আমেরিকার জন্য। আর আন্তর্জাতিক বাণিজ্যে আস্থা হারানো খুব বড় বিষয়। ভারতের কৌশলগত হিসাব হলো, ভারত এখন নিজেকে শুধু একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং একটি স্বতন্ত্র শক্তি কেন্দ্র হিসেবে দেখতে চায়। আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকবে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে, মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক থাকবে, প্রয়োজনে চীনের সঙ্গেও সীমিত সহযোগিতা থাকবে। অর্থাৎ ভারত আর কারো শিবিরে পুরোপুরি ঢুকতে রাজি নয়। এই অবস্থান থেকে দিল্লি আলোচনার টেবিলে বসছে এবং সেটাই বসবে। তাহলে কি ভারত আমেরিকা চুক্তি ভেস্তে যাবে? সম্ভাবনা খুবই কম, কারণ 2 দেশেরই স্বার্থ জড়িত। ভারত চায় বাজার, আমেরিকা চায় নির্ভরযোগ্য অংশীদার। ভারত চায় বিনিয়োগ, আমেরিকা চায় চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র। সুতরাং চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু সেই চুক্তি আগের যুগের মতো হবে না। এটা হবে অনেক বেশি শর্ত সাপেক্ষ, অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং অনেক বেশি সতর্কতার সঙ্গে তৈরি। শেষ করি আলোচনা। একটা সময় ছিল যখন প্রশ্ন ছিল, ভারত কি আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে চলবে? আজ প্রশ্নটা বদলে গেছে। আজ প্রশ্ন, আমেরিকা কি ভারতকে যথেষ্ট নিশ্চয়তা দিতে পারবে? এটাই আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের পরিবর্তন, এবং হয়তো এটাই মেগা যুগের সবচেয়ে বড় বৈপরীত্য। ট্রাম্প আমেরিকাকে আরো শক্তিশালী করতে চেয়েছিলেন, কিন্তু সেই শক্তি প্রয়োগের পদ্ধতি
অনেক দেশের মনে এক ধরনের সংশয় তৈরি করেছে। ফলে আজ ভারত বলছে চুক্তি হবে, কিন্তু আমাদের শর্তও থাকবে। আর সেই কারণে G7-এ ট্রাম্পের উষ্ণ প্রশংসার পরেও দিল্লির মুখে উচ্ছ্বাস নেই, কারণ বর্তমান ভারতের কাছে বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ নিশ্চয়তা। আর সম্ভবত ভারত আমেরিকা বাণিজ্য আলোচনার সবচেয়ে বড় লড়াই এখন শুল্ক নিয়ে নয়, বরং বিশ্বাস নিয়ে। আলোচনাটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।